শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্ট মুর্শিদাবাদ শামশেরগঞ্জে যে দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই জায়গায় হরগোবিন্দ দাস এবং তার ছেলেকে আততায়ীরা কুপিয়ে খুন করেছিল। আর সেই নিয়ে 13 জনকে আসামি করে নিম্ন আদালত তাদের যাবজ্জীবন সাজা দিয়েছে। এই সাজা দেওয়ার পরে নিহত পক্ষের আত্মীয়রা তারাও কিন্তু সন্তুষ্ট নয়। তারা বলছেন যে তাদের ফাঁসির জন্য আমরা উচ্চতম আদালতে যাব। আর আসামি পক্ষর আত্মীয়রা তারা কিন্তু সঙ্গে সঙ্গেই কালকে রায় দেওয়ার সঙ্গে সঙ্গে আজকে কিন্তু তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তারা বলছেন যে যাদেরকে ধরা হয়েছে তারা প্রত্যেকেই নিরপরাধ, তারা কেউ আসামি নন। এমনকি তাদের নামে কোনো মুরগি মারার অভিযোগ বা এরকম কোনো ছোট্ট অভিযোগ নেই। একই নামের এলাকায় বেশ কিছু মানুষ থাকায় আসল অপরাধীকে আড়াল করে সেই নামের সাধারণ মানুষকে তুলে নিয়ে গিয়ে আসামি করা হয়েছে এবং তাদেরকে প্রশাসন বেধড়ক মারধর করেছে। এমন মার গরুকেও মারা হয়নি বলে অভিযোগ করছেন। সবথেকে বড় অভিযোগ করছেন যার শামশেরগঞ্জ থানার অফিসার মিঠুন হালদার এবং অসীম রেজা। তারা বাড়ি বাড়ি এই আসামি পক্ষের কাছ থেকে মোটা টাকা দাবি করেন। 25 থেকে 30 লক্ষ টাকা দিলে আপনার স্বামী বা আপনার আত্মীয়দেরকে বা আপনার ভাইকে আমরা ছোট মামলা দিয়ে ছেড়ে দেব। কোন রাজত্বে আমরা বাস করছি? প্রশাসনের যদি এহেন রূপ হয় তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? আসামি পক্ষ যারা আত্মীয় স্বজন তারা কিন্তু কলকাতা হাইকোর্টে এসেছেন, তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের। আমরা শামশেরগঞ্জ থানার জঙ্গিপুর লোয়ার কোর্টে আমরা আসল বিচার পাইনি, তার জন্য আমরা উচ্চ আদালত হাইকোর্টে এসেছি। কারণ যে ছেলেগুলোকে ফাঁসানো হয়েছে এই ছেলেগুলো নির্দোষ, নিরুপায়, গরিব, মানে খেটে খাওয়া সবাই ওই জন্য ন্যায় বিচার পেল না। কেন এই দাঙ্গার কেস মানে বিশাল বড় কেস। কেন বড় বড় নেতাদের হাত, বড় বড় নেতারা হাত আছে, যেমন মমতা ব্যানার্জি হাত আছে। হিন্দু ভোট কেটে যাচ্ছে, মুসলিম ভোট তো পকেট ভোট, মুসলিম ভোট হচ্ছে মমতার পকেট ভোট। ওই জন্য ওখানে আর মুর্শিদাবাদ জেলা তো জানে 80% 70% মুসলিম। এতে যদি 500 যদি মুসলিম মরে তো কী আছে, আমার কি যায় আসে? আমার তো ভোট তো দিবেই আমাকে। ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হয়েছে, পুলিশে ফাঁসিয়েছে। কৃষক বাজার মাঠে সবাকে গরু ঠাটার মতন করে ঠাঠিয়েছে, যেমন হাল বল করে ঠাটার মতন ঠাঠিয়েছে। আসামিগুলোকে দিয়ে স্বীকারোক্তি করেছে কি হ্যাঁ আমরা মার্ডার করেছি, এইভাবে স্বীকারোক্তি করেছে। কেন না হলে বলে তোরকে জানে মেরে দেবো এরকমও হয়েছে, অভিযোগ এসেছে আমাদের জেল থেকে। জেলে আছে তো, বহরমপুর জেলে আছে তো, এরকমও কথা বলেছে কি তোরা যদি এইভাবে আমরাকে স্বীকারোক্তি করেছে। বাপ জন্মে আমরা এইরকম পুলিশে যা মার মেরেছে আমরাকে, ওই জন্য আমরাকে স্বীকারোক্তি হতে হয়েছে। না হলে তো আমরাকে, তবুও আমার ভাই বলেছে কি দেখো আমরা কিন্তু এই কাজ করি না, তোমরা জবরদস্তি এগুলা করাচ্ছ। দিয়ে ও কী করবো, আমাদের কাছে পয়সা নেই টাইসা নেই। আর দেখেন এই জামায়াতের পিছনে 1 নম্বর নেতা সেটা হলো আমিরুল ইসলাম। শুক্রবারের দিন জুম্মার নামাজের পরে ডাকবাংলা মোড়ে সবাইকে ফোন করে ডেকেছিল। অতি ছিল, আমিরুল ইসলাম ছিল, তারপরে ফারাক্কার বিধায়ক ছিল মনিরুল ইসলাম ছিল, তারপরে সাগরদিঘির বিধায়ক ছিল বাইরন বিশ্বাস ছিল। এরা নেতৃত্ব দিয়েছিল কি আমরা শান্তি একটা করব, ওয়াকফ আইনলে একটা করব। তারপরে কি হলো, একবারে ঝামেলা শুরু। তাদের বাঁচানোর জন্য আপনাদের বলছেন এই টিএমসি নেতারা কারা আছে এখন? এতই আছে, নিচু স্তর থেকে বড় স্তর পর্যন্ত সব নেতারাই ফেসা আছে। এতে মুর্শিদাবাদের তৃণমূল নেতা আছে? হ্যাঁ অবশ্যই। কারা আছে একটু নাম বলুন না। যেমন টিএমসি তৃণমূলের বড় নেতা আছে, সেটা হলো খলিলুর রহমান, জেলা সভাপতি আছে। যেমন আমাদের ফারাক্কার বিধায়ক আছে মনিরুল ইসলাম আছে। যেমন শামশেরগঞ্জের বিধায়ক আছে আমিরুল ইসলাম আছে। যেমন ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান আছে ইনজামুল হক। ওই ইনজামুলকে বাঁচাতে গিয়ে ছোট ইনজামুলকে বলছে তুই মার্ডার করেছিস। শব্দ ওরাই করেছে এগুলো। বাদ ও তো তো চেয়ারম্যান না, ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান, ও তো বাঁচবি। টাকা আছে, পয়সা আছে, মমতার সাথে আছে। ওর মূল অভিযুক্ত পুরো টিএমসি অভিযুক্ত এই কেসের। আপনার ভাই, আপনার কে আছে? আমার ভাই। কি
নাম? ইনজামুল হক। যখন এই ঘটনা ঘটে আপনার ভাই কোথায় ছিল? আমার বাড়িতে ছিল। সব একসঙ্গে ছিলেন? হ্যাঁ, একসঙ্গেই ছিল। তারপর কদিন বাদে তুলে আনে আপনাকে কি বলে আনে? দেখো 12 তারিখ ঘটনা ঘটেছে। আমি যখন দেখলো কি আমাদের বাড়ির পাশেই কিন্তু হরগোবিন্দ চন্দন দাসের বাড়ি, তো আমরা তো থাকতে পারবো না, না হলে তো তাও থাকতেও পারিনি, মেয়ে ছেলে কেউ থাকতে পারিনি। কেন 12 তারিখ রাত্রে বেলা 10:30টার সময় মার্ডার হলো। সবাই বৈকালে বাড়ি ছাড়া হয়ে গেল। রাত 1টা-2টার দিকে ঢুকে ওখানে তখন ওই সময় ছিল শিবপ্রসাদ ঘোষ বলে ছিল, ওসি ছিল। ওই বেরিয়ে গেল মার্কেটে, সবারই বাড়ি ঘর, ফ্রিজ, টিভি, টাকা পয়সা লুটপাট করে সব ওই পাশেকার হিন্দু ভাইরাকে সোতে নিয়ে। কিন্তু দেখো মৃত্যু তো খারাপ জিনিস, মৃত্যু যে মরেছে ওর আমরা তো মৃত্যু চাই না। আপনি বলেন হরগোবিন্দের বাড়ির পাশে আপনার বাড়ি, তো আমাদের পাশে বাড়ি। যখন মারে তখন কোথায় ছিলেন আপনারা? আমরা বাড়িতে কেনা, আমরা ওই বাহারাই না। কারা না দেখেননি? না না, আমরা ওখানে যাইনি তো স্যার। আমরা ওখানে যাবো কেন? আমরা গন্ডগোলে যাবো কেন ওখানে বলুন তো? কালকের রায় বেরোলেন, সেই রায় আপনারা সন্তুষ্ট হননি, সেই জন্য আপনারা হাইকোর্টে এসেছেন? হ্যাঁ, আমরা সঠিক বিচার পাইনি, তাই জন্য হাইকোর্ট আদালতে এসেছি সঠিক বিচার পাওয়ার জন্য। 13 জনের মধ্যে কে আপনার আছে? আমার আসমাউল নাদাব ওটাও ভাই, আর দিলদার নাদাব ওটাও ভাই। দুই ভাই? হ্যাঁ। যখন ঘটনা ঘটে আপনার ভাইয়েরা ছিল কোথায়? বাড়িতে ছিলাম আমরা একই সাথে। দোকান যখন দেখলাম আমরা শুক্রবার দোকান ঝামেলা হয়েছে, আমরা দোকান তার আগে যখন মিছিল বাড়াই তার আগে আমরা দোকান লাগিয়ে বাড়ি চলে এসেছি। কেন রাস্তার কাছে আমাদের দোকান, ক্ষয়ক্ষতি হয়ে যাবে, তাই জন্য লাগিয়ে চলে এসেছি আমরা বাড়িতে। এবার শনিবারের দিন আমরা সকালবেলা ফের যাই আপনার দোকান চলে গেলাম। ওদিনকে বিএসএফ অনেক, আর সব মানে ডাকমালা মোড়ে আগুন জ্বলছে। ডাকমালা মোড়ে আমাদের দোকান, ডাকমালা মোড়ে আগুন জ্বলছে। দোকান আর খুলতে পারলাম না, বিএসএফ আমরাকে মানা করলে দোকান খুলিয়ে না, আমরা ফের বাড়ি চলে এলাম। এই যে বাড়ি এসছি আমরা মোটামুটি 9:30 বাজে হয়েছে, আর এখানে মানে ঝামেলা হয়েছেই। এবার 10টা 10:30টার মধ্যে মার্ডার। আমরা তো আতঙ্কত একদমে, আমরা নিজে আতঙ্কত। এবার কি করব, মানে সব গোটা গ্রাম ছাড়া হয়ে গেল। আমরা নিজে আপনার সব আমার শ্বশুর বাড়ি আমি চলে যাই, আমার ভাইয়ের যে আসমাউল নাদাব ওই আপনার শ্বশুর বাড়ি চলে যাই। কিসের ভয়ে পালিয়ে গেলেন বাড়ি ছেড়ে? ওই তো সবে তো গ্রাম ছেড়ে দিলে, এবার আমরা গ্রামে থেকে কি করব? ওই তো ওখানে মার্ডার হয়ে গেল না। ওর বাড়ি থেকে আমার বাড়ি 600 মিটার, কত দূর ছাড়াছাড়ি। একবার পুলিশ প্রশাসনকে বলে ওরা ফোন করেছে, 4 ঘন্টা পুলিশ প্রশাসন আসেনি। তো পুলিশ প্রশাসন কি করছিল? কার ব্যর্থতা এটা? কাদেরকে নিশ্চয় কাদেরকে বাঁচানোর জন্য আপনাদের নির্দোষ লোককে ফাঁসাতে বলে মনে করেন? এখানে আমরা শুনতে পেয়েছি কিছু কিছু নেতাদের নাম এসছে, যারা তৃণমূল নেতা করে, তারাকে বাঁচানোর লেগে মমতা এগুলো চক্রান্ত করে আমরাকে ফাঁসানো হইলো। আমরা এই বিচারের মধ্যে আমরা রায় দিতে চেয়েছিলাম, আমাদের সাক্ষী আমরা পাল্টা সাক্ষী দিয়েছিলাম। হাইকোর্টে মানে সাক্ষীটাকেও দিতে দিলে না, পেন্ডিংয়ে রেখে দিলে। এবার পেন্ডিং কেসে সাক্ষী হয়েও মানে সাজা মারলে। কেন এটা করা হলো? মমতা কি চাইছে? হ্যাঁ, আর আমাদের এমএলএ এমপি কি হাতে চুরি পড়ে নিয়েছে? মমতার কি চুরি পড়ে আছে হাতে? হ্যাঁ, আমরা মানুষ না? আমরা গরিব বলা মানুষ না? 14টা এফআইআর মধ্যে একজনকে টাকা খেলিয়ে কেন বাতিল করা হইলো? ওই একটা তৃণমূলের কালু নাদাব না তোমার কালু কি নাম কইছে ওটা, ওকে এফআইআর থেকে বাদ দেওয়া হইলো। কালু খান, হ্যাঁ, ওকে টাকা খেলিয়ে বাদ দেওয়া হলো। এবার আমাদেরও বাড়িতে আমরা তো নাই, আমার মা খেলি আছে আর খালি ভাবি আছে বাড়িতে। মানে যখন কয়েকদিন একটু জিনিসটা ঠান্ডা হয়ে গেল, যে জিনিস এলো, এবার তোমার মিটুন হালদার বাড়িতে এসে হুমকি দিছিল 25 লাখ টাকা অফিসার। এবার 25 লাখ টাকা দাবি করেছে কি টাকা যদি 25 লাখ টাকা দিতে পারো আপনাদের স্বামীটাকে হালকা কেসে ভরে করে দেবো। তো আমাদের কাছে টাকা নাই, তার লেগে আমরা বাঁচতে পাবো না? যাদের কাছে টাকা আছে, রাজনীতি পাওয়ার আছে, তার লেগে ছাড় হয়ে গেল ওদের জন্য। আমরা সঠিক বিচার চাই, জঙ্গিপুরে সঠিক বিচার পাইনি, তার জন্য এখানে আমরা হাইকোর্টে এসেছি। হাইকোর্টে এখানে উকিল ধরেছি। আমরাও তো চাই, মনে করছি যে আপনাদের ফাঁসানো হয়েছে, 1 নম্বর ফাঁসানো হয়েছে। দিলদার নাদাব, আসমাউল নাদাব, চন্দ্র দাসকে, গোবিন্দ দাসকে, তার বাড়িতে যে সিসি ক্যামেরা লাগানো ছিল, সিসি ক্যামেরাটা কোনখানে গেল? ওখানে তো 2জনের বিচার হয়েছে, আর একজনের বিচার কেন হলো না? ওখানে তো 3জন খুন হয়েছে, 2জনের বিচার হয়েছে, একজনের বিচার হয় না কেন? আমরা এটা মানতে পারিনি, তার জন্য আমরা এখানে এসেছি। আমরা 3জনেরই বিচার চাই। কেন আর একজনের গুলি খেয়ে মারা গেছে, ওর কেন বিচার হবে না? আর 2জনের বিচার হবে। কি নাম তার? আপনার নাম কি? আমার নাম মিনারা খাতুন। আপনার যে আত্মীয় কে আছে? আত্মীয় দিলদার নাদাব আমার ভাই হয়, আসমাউল নাদাব আমার ভাই হয়। আমরা তো
বলছি ওখানে দূষিত যদি হয় ওখানে কেন সিআইডি দেয় না কো? আসল খুনি এখনো ধরা পড়েনি। আমরা আসল খুনিকে চাই। কেন নির্দোষ অপরাধীকে সাজা দিবে? এই সাজার বিচার আমরা চাই। আমরা এই বিচার এখানে এসেছি। আমরা ওই কোর্টের বিচার আমরা মানব না। কালকে যে রায় শোনার পরে আজকে আপনারা হাইকোর্টে এসেছেন কেন? আমরা ওখানে ন্যায় বিচার পাইনি। আমরা ন্যায় বিচারের জন্য আমাদের ওখানে অ্যাডভোকেট ধরছিলাম, কিন্তু আমাদের ওখানে অ্যাডভোকেট ধরতে দেয়নি। পুলিশ আমাদেরকে বারবার হুমকি দিচ্ছে, টাকার দেখাচ্ছে যে তোমরা 25 লাখ টাকা দিয়ে তোমরা হটে যাও। আমরা বলেছি আমরা অত টাকা কোথায় পাবো? আমার স্বামীদেরকে বললো যদি 25 লাখ টাকা, আমাদেরকে বলেছিল, আমরা বাড়িতে ছিলাম, আমাদেরকে বলেছিল যদি 25 লাখ টাকা দিতে পারো তাহলে তোমার স্বামীদেরকে ভাঙচুরে ফেলবো, আর যদি না দিতে পারো তোমার স্বামীকে দাওরকে মার্ডার কেসে ফেলে দেবো। আমরা বললাম পুলিশে কি নাম? মিঠুন হালদার, অসীম রেজা আমাদেরকে যে বারবার হুমকি দিচ্ছে। হ্যাঁ, ওরা নিজেই বলেছে, বারবার যাচ্ছে আর হুমকি দিচ্ছে। আমরা বললাম যে আমরা জঙ্গিপুরের কোর্টের অ্যাডভোকেট আমরা চাই, কিন্তু আমাদেরকে অ্যাডভোকেট ধরতে দিচ্ছে না, বারবার বাড়ি যাচ্ছে আর হুমকি দিচ্ছে। তার জন্য আমরা ওখানকার অ্যাডভোকেট বাদ দিয়ে ওখানে পেলাম না, তখন আমরা হাইকোর্টে এসে শুভসতী চ্যাটার্জি আর উমর ফারুক গাজী আমরা এদেরকে ধরলাম। আমরা এখানে ন্যায় বিচার পাওয়ার জন্য এসেছি। এখান থেকে আমাদেরকে পাল্টা সাক্ষীর জন্য করেছিল, কিন্তু পাল্টা সাক্ষী আমাদেরকে করতে দেয়নি। ওটা পেন্ডিংয়ে পড়ে গেছিলো, বললো যে কিছুদিন পরই হবে, কিন্তু ওটা আমাদেরকে করতে দিল না। তার আগেই সাজা ঘোষণা করে দিল, আমাদেরকে সুযোগও দেয় না। টাকা চেয়েছিল এর প্রমাণ আছে আপনাদের কাছে? না, আমাদের তো মোবাইল নিয়েছে বাড়ি থেকে। যখনই নিয়ে এসে আমার স্বামীর, আমার মোবাইল, আমার বাড়ি থেকেও মোবাইল কেড়ে নিয়েছে, আমার স্বামীরও মোবাইল কেড়ে নিয়েছে। বাড়িতেই চেয়েছিল। আপনার মোবাইলও পুলিশ নিয়ে চলে গেছে? আমার পুলিশ নিয়ে চলে গেছে আমার মোবাইল। পেয়েছেন? না, আমি এখনো পাইনি, আমাদেরকে মোবাইল দিচ্ছে না। মানে বাড়ির লোকেরও মোবাইল দিচ্ছে না? না, বাড়ির লোকেরও দিচ্ছে না। আমি বারবার বলেছি, কিন্তু আমাদের মোবাইল দিচ্ছে না। আমারও মোবাইল নিয়ে নিচ্ছে, আমার স্বামীরও মোবাইল নিয়ে নিচ্ছে। আর বারবার যে আমরা করছি, আমাদেরকে হুমকি দিচ্ছে, আমাদেরকে অ্যাডভোকেট ধরতে দেয় না।